আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ। এপ্রিল থেকে কার্যকর ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রত্যাবাসন কমিশনের। বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, 2,000, কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। আমরা 3 থেকে 4 কার্যদিবসের বেশি সময় একদমই নেই। জন্মসনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই ভোগান্তি, হয়রানি, সব জেনেও নির্বিকার প্রশাসন। ভোরের সময় সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক সরকারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। এ অবস্থায় দেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট তারিখ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আমি পরিষ্কার করেই বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরই হতে পারে নির্বাচনের উপযুক্ত সময়। Will the Awami League be able to participate in those elections? নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি বলার কেউ না। নির্বাচনে কে অংশ নিতে পারবে কে নিতে পারবে না সে সিদ্ধান্ত শুধুমাত্রই নির্বাচন কমিশনের। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে বলে জানান ডক্টর ইউনূস। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। জুলাই আগস্টে বাংলাদেশ আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ। বিবিসির হার্টকে সম্প্রতি এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হার্টক গত বুধবার প্রচার করে বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার বড় দেশ থেকে ছোট দেশগুলো যে প্রভাবিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন ভলকার তুর্ক। বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। আসার কথা হলো তখন মানবাধিকার কাউন্সিলের কণ্ঠ সোচ্চার ছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসাবে থাকতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধুরাষ্ট্র ও সহযোগিতার হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি জানান, ভোটের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। I would like to request
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির এই ইফতার মাহফিল। অংশ নেন সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের প্রধানরা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গত 16 বছর হত্যার শিকার বিএনপি নেতাকর্মী এবং জুলাই আগস্টের শহীদ এবং আহতদের অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য শুধুমাত্র জনগণই নির্ধারণ করবে। বন্ধু রাষ্ট্র এবং সহযোগীরা হস্তক্ষেপ ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক অগ্রগতিতে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি। We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. The people of Bangladesh deserve a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear, a swift return to democracy through a free and fair election. এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে। বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন যে না এরা বিএনপির লোক। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আব্দুল আওয়াল মিন্টু। আইন শৃঙ্খলার হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বল্পমেয়াদী সংস্কারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। বেশ কিছুদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 28 ফেব্রুয়ারি শপথ নেয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার বিশেষ সাক্ষাৎকার দেন বার্তা সংস্থা রয়টার্সকে। বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়, তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলে তাৎক্ষণিক নির্বাচন হতে পারে বলে জানান তিনি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন বলে জানিয়েছেন নাহিদ। শিগগিরই এনসিপি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহে নজর দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের যেই ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদকে ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনের ট্যুরিস্ট পুলিশ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় 20 থেকে 25 জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা। সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদ উল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েছে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। রংপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় একথা বলেন তিনি। জানান, পুলিশের অপরাধী সদস্যরাও বিচার করা হবে। অনেক অপরাধী পুলিশ আছেন যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, ঢাকা পাচারের কোনো সত্যতা নেই। মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল বলে জানায় বিএনপির আইনজীবীরা। 15 নভেম্বর 2013 সালের ঘটনা। অভিযোগ ওঠে, অর্থ পাচার মামলায় তারেক রহমানকে সাজা দিতে বিচারকের মাথায় পিস্তল ঠেকান তৎকালীন আইন সচিবের নেতৃত্বে একটি দল। এরপরও মাথা নত করেননি বিচারক মোতাহার হোসেন। হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ওই বিচারক। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়। দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও। যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেইনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না।
অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। প্রতি মাসে একজন রোহিঙ্গার জন্য দেয়া অনুদান $12.5 থেকে নামিয়ে আনা হচ্ছে $6, যা কার্যকর হচ্ছে 1 এপ্রিল থেকে। এমন খবরে উদ্বিগ্ন রোহিঙ্গারা। আর বরাদ্দ কমানো হলে খাদ্য সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বসবাস করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা। তাদের বেশিরভাগই পালিয়ে আসেন 2017 সালে, যখন মিয়ানমারে জাতিগত সহিংসতা চলছিল। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 65,000 রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনা হচ্ছে, যা কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এ নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বর্মামাজে অসাই এড়িয়ে আসছি এরা আইরে কিছু দিয়ে কিছু নদে এড়িয়ে যদি আমাদের দিবা দে এত বছর বাদ আমাদের রাশন আমার বলি হলে আর কি হাই ফরার নাম বাঁচাই নিব $100 করে দেন হলে এর কি ডাট মানছে হাই না হারিব 80-30 মরে যাইব ছোট ছোট বাচ্চা কল দলা মরে যাবে হাই না হলে মানছে চুরিটা হাতি করিব বাতান ঠিক তাইলে আল্লাহ দিলে সার্বিকা টিকতে হয় মানুষ যত বাতরেন তো হাইদের ভিতরে তো হমিয়া যাবে, তাহলে মানুষ কি হয়ে যাবে, অশান্তি ফরে যাবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছেন 5 লাখের বেশি। তাদের আশঙ্কা খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে বাড়বে অপরাধ প্রবণতা, যা সরাসরি প্রভাব পড়বে স্থানীয়দের উপর। ওরা খাদ্যের জন্য বাইরে চলে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, অপরাধ প্রবণতা বেড়ে যাবে। আমাদের বাজারে এসে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে, আমরা বিভিন্ন ধরনের আতঙ্কে আছি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। রোহিঙ্গাদের মধ্যে পুষ্টির ঘাটতি হবে, খাবার দাবার একটা বেসিক জিনিস। তার সাথে সাথে যেটা কিছু সামাজিকভাবে তারা হয়তো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জন্ম সনদ, এই নাগরিক অধিকার যেন সোনার হরিণ, অথচ দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না তা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই ভোগান্তি নিত্যসঙ্গী, আছে হয়রানিও। সব জেনেও যেন নীরব প্রশাসন। প্রিন্স আরেফিনের ছবিতে বাকিটা জানাচ্ছেন রৈনক নিয়ন্তা। জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? অন্তহীন এই ভোগান্তি যেন নিয়তি, জানেন সরকার প্রধানও। তাহলে সমাধান কি? চোখ ফেরানো যাক মাঠের চিত্রে। সন্তান জন্মের পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে প্রয়োজন জন্ম সনদ, তাই ছুটে চলা স্থানীয় কাউন্সিলর কার্যালয়। 5 আগস্টের পর কাউন্সিলর না থাকায় পাল্টেছে নিয়ম, তাই এ নিয়ে আর মাথা ব্যথা নেই কাউন্সিলরের দফতরের কর্তাদের। অথচ অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের কাজটি তাদেরই করে দেওয়ার কথা। আমারটা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার ঘুরাইতেছে, বলতেছে যে ট্রান্সফার পুষ্টি সহকারে ট্রান্সফার করে ফেলেছে জানিয়ে ক্ষোভ ঝরেছে ভুক্তভোগীর কণ্ঠে। সবকিছু ওকে, খালি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সিগনেচার করে না, সে নাইবিতে সিগনেচার করতে পারছে। ওই বাদ সহকারী যদি মারা যায় তাহলে সেইটা কি চলবে না? অভিযোগ রয়েছে এই কার্যালয়ে কর্মরত এক ব্যক্তির কাছে টাকা দেওয়ার পরও মেলেনি জন্ম সনদ। পরে সময় সংবাদকে সপ্তাহখানেকের ভোগান্তির কথা জানালেন ওই ভুক্তভোগী। উনি যেটা আমাকে বললো যে যারা বার্থ রেজিস্টার তাদের নাকি
একযোগে ট্রান্সফার করা হয়েছে। এখন এখানে বাতাস আসছে না বিধায় আমার জিনিসটা পাইতে একটু সমস্যা হচ্ছে। এখনও নগর ভবন যাইনি, তবে আমি আজকে যাবো আর কি নগর ভবনে। জন্ম সনদ পেতে এবার যাত্রা নগর ভবনে। রেজিস্ট্রার জানালেন 3 দিনেই সেখানে মেলে জন্ম সনদ। অথচ সেবা প্রত্যাশীরা বলছেন দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না জন্ম সনদ। আমরা 3 থেকে 4 কার্যদিবস বছর বেশি সময় একদমই নেই। কাগজ জমা দিয়েছি 1 সপ্তাহ হচ্ছে। একজনে 10,000 টাকা চাইছে উকিলে, এখানে আসছে একজনে 5,000 টাকা চাইছে, 2,000 কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। এগুলা দেখা গেছে আসলে হয়রানি করতেছে। এই ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা সময় চাইলেও ব্যস্ততার অজুহাত ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তার। এদিকে আঞ্চলিক কর্মকর্তাও এসবের দায় নিতে নারাজ। ক্যামেরাটা আপনি একটু বসেন ওই পাশে, আপনার ডাকবো। আমি আপনাকে ইন্টারভিউ দিব না, দিতে পারবো না। টাকা নিচ্ছে ধরনের কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। ওয়ার্ড অফিসে একজন ওয়ার্ড সচিব থাকে, একজন সহকারী থাকে। কেউ যদি কোনো কথা বলে থাকে সে দায়িত্ব তার। অন্যদিকে ডিএনসিসির চিত্রও এক। মিরপুর 10-এ জোন অফিসে কর্মরত এক ব্যক্তির নামে অভিযোগ আছে জন্ম নিবন্ধন করতে আসলেই গুনতে হয় কয়েক হাজার টাকা। এবার যোগাযোগ তার সঙ্গে। টাকা পয়সা কেমন কি লাগবে ভাই? 2-3 দিনের মধ্যে আর্জেন্ট তো, সমস্যা একটু হলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো তাড়াহুড়া করলে আপনি হয়তো বা বেশি হাজার দিবেন। আমার কাজ আমি করে দেবো একদিনের মধ্যে। এভাবেই প্রতিদিনই শত শত সেবাগ্রহীতারা জন্ম নিবন্ধন সনদ বা সংশোধনের জন্য পড়ছেন নানা বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। তবে বাড়তি টাকা গুনলেই মিলছে ভোগান্তি ছাড়াই জন্ম সনদ। দ্বিতীয় পর্বে জানাবো সেই গল্প। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় মোস্তফা আসিফ অর্ণবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে 1,000 টাকা মুচলেখার অভিযোগের জামিনের পর ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। প্রতিবাদে বিবৃতি দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এতে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গত 5 মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্রীকে হেনস্থা করার অভিযোগে গ্রন্থাগারের সহকারী বুক বাউন্ডার মোস্তফা আসিফ অর্ণবের বিরুদ্ধে শাহবাগ থানায় শ্লীলতাহানির মামলা করা হয়। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের ওই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের 2,500 থানায়। এদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনকে। লাকমিয়ার লাকি কপাল, ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনের অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসি সচিবের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে সরে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে। পরে সিইসি জানান, এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। কমিশন চায় এনআইডি ইসিতেই রাখা হোক। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকার আইন করলেও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয় এই সেবা। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নেয় সরকার, যেই কমিশনের অধীনে থাকবে এনআইডি সেবাও। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে অবস্থান নেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা। দৃশ্যমান অগ্রগতি না হলে 12 মার্চ মানববন্ধন এবং 13 মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দেন তারা। গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো? পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কেন নির্বাচন কমিশনে থাকতে হবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে কমিশনের মতামত জানানো হবে সরকারকে। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা মতামত দিব, এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই, এবং আমাদের ফুল কমিশন এটা সবাই চাই যে এই ব্যাপারে আমরা যাতে একটা আমাদের বক্তব্য সরকারকে আমরা জানাই। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সুপারিশ করেছে সরকারের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অন্যায়ের দাবির কাছে মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বলেন, পুঁজিবাজারের স্বার্থে জোরালোভাবেই সংস্কার কাজ চলমান থাকবে। এ সময় তার পদত্যাগের দাবিতে আন্দোলনরত কর্মীদের কাজে ফেরার আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ দফতরে প্রবেশ করে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান সেনাবাহিনীর পাহারায় নিজ দপ্তরে প্রবেশ করেন। 3:30টার পর সাংবাদিকদের ব্রিফিং করেন কমিশন চেয়ারম্যান। বলেন, কোনো ধরনের আন্দোলন কিংবা হুমকিতে ভীত নয় কমিশন। কে করলো সেটার উত্তর দেওয়ার সেই পর্যায়ে কখনোই ছিলাম না। আমরা আজকে সরকার আমাদের সাথে কথা বলেছে, আমাদেরকে বলেছে আমরা যে কাজগুলো করছি সেগুলো আরও যাতে জোরদারভাবে করতে পারি। আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে, আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। এর আগে সকাল থেকেই চেয়ারম্যান সহ কমিশনের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারদের পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংগ্রহের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রচণ্ডভাবে হতাশ এবং মর্মাহত। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জেরে বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে পদত্যাগের দাবি করেন সংস্থাটির কিছু কর্মী। এদিকে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের মাঝে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে কলকাতার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের 2 দেশের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার কলকাতার কমিশনের টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
কলকাতার এই 5 তারকা হোটেলের বলরুমে স্থানীয় সময় সকাল 11:30টায় রুদ্ধতার বৈঠক শুরু হয়। বৈঠকে 7 সদস্যের বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন নদী কমিশনের বাংলাদেশ শাখার সদস্য আবুল হোসেন। বিপরীতে ভারতীয় দলেও ছিলেন 7 সদস্যের প্রতিনিধি। দুপুর 2টা পর্যন্ত 2.5 ঘন্টার বৈঠকে মূলত গঙ্গার চুক্তি সঠিক বাস্তবায়ন নবায়ন প্রসঙ্গেও আলোচনা হয়। এছাড়া চলতি মৌসুমে গঙ্গার পানি কম থাকায় বাংলাদেশ পানি কম পাচ্ছে বলেও জানানো হয়। পানি কম পাওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কৃষিকাজ ছাড়াও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বৈঠকে ভারতকে জানানো হয়। গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। গত বছর বৃষ্টি কম হয়েছে, যে কারণে এবছর একটু ফ্লো কম। আমরা আমাদের কনসার্ন গুলো রেজ করেছি যে ফ্লো কম থাকলে আমাদের দেশে এটার অনেক নেতিবাচক প্রভাব থাকে। আমাদের ফিশারিজ এর উপরে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়নের জন্য একটা যৌথ কমিটি হবে। ভারত বাংলাদেশের মাঝে অভিন্ন নদীর সংখ্যা 54। প্রতিটি নদী নিয়েই রয়েছে নানা রকম সমস্যা অভিযোগও। বিশেষ করে সীমান্ত এলাকার নদীগুলোর খনন কিংবা নিরাপত্তা একটা বড় ইস্যু। আর এসব সমস্যা নিয়েই শুক্রবার যৌথ কমিশনে টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন নদীর বিভিন্ন ইস্যু আছে। কোন একটা নদীতে ওনারা ড্রেজিং করতে চাচ্ছে, এটা আমরা পারমিশন দিচ্ছি না, তো সেটা আমরা আলোচনা করব। ভারত সফররত বাংলাদেশের প্রতিনিধি দল তিস্তা চুক্তি নিয়ে এ যাত্রায় কোনো বিশেষ উদ্যোগে নারাজ। তবে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে বেশি জোর দেওয়া হচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কলকাতার এই হোটেলে রুদ্ধতার বৈঠক থেকেই চূড়ান্ত হয় আগামী বছর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর যে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাবে তার আগে দুই দেশের করা যৌথ নতুন কমিটির খসড়া। বাইপাসের এই বেসরকারি হোটেলের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া বগি মেরামত করে ঈদযাত্রায় রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা ও আশেপাশের রুটগুলোতে চালাতে 2টি বিশেষ ট্রেনের জন্য আরও 20টি বগিও প্রায় প্রস্তুত। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রেলওয়ের বিভিন্ন শেডের পাশাপাশি ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিং এর মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত, আবার কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচকে করার বিশাল কর্মযোগ্য। ম্যাক্সিমাম গাড়িরই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি আল্লাহর রহমতে মানুষকে যাত্রী সেবার লক্ষ্য নিয়ে। এখানে স্টিল রিপেয়ারিং হচ্ছে, হ্যাঁ, ওদিকে পেইন্টের কাজ হচ্ছে, এরপরে আপনার কার্পেন্টারের কাজ হচ্ছে, আর আরেক পাশে মোটামুটি সব দিকে সবাই ব্যস্ত, মানে ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। বাকিগুলোর মেরামত কাজও চলছে সমান তালে। ঈদের ফিতর উপলক্ষে 90টা গাড়ি আউটটাম দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে ঘরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। ঈদের যাত্রা শুরু হতে আর বেশি দেরি নাই, এর আগে শেষ করতে হবে জরাজীর্ণ ভাঙাচোরা বগি এবং ইঞ্জিন মেরামত। এবার পাহাড়তলী ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদযাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশেপাশের এলাকায় এখন ঘরে ঘরে ছোট ছোট গার্মেন্টসের কারখানা। রাজধানীর বহু বিপণী বিতানের নান্দনিক পোশাক তৈরি হয় এখানেই।
অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার ক্ষুদে শিল্পপতিরা। লক্ষ্যমাত্রা ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা ধরে 3:30 ধরে কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতে চায় না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতে চায় না। তারা যদি আবেদন করে যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার 2 সহস্রাধিক মিনি গার্মেন্টসে 15,000-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলির বিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেট। পোশাক প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, এবছর ভারতের কোনো পণ্য আমদানি না হওয়ায় ক্রেতাদের কাছে দেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেড়েছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঈদকে সামনে রেখে খুচরা ক্রেতা আর পাইকারদের ব্যাপক আনাগোনা। জমজমাট বেচাকেনা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার রেডিমেড পোশাকের পাইকারি বাজারে। দোকানগুলোতে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টুপি, শার্ট ও মেয়েদের সালোয়ার কামিজ, 3 পিস, লেহেঙ্গা সহ সব বয়সী শিশুদের উপযোগী আধুনিক মানের তৈরি পোশাক পাইকারি মূল্যে বিক্রি হয়। গুণগত মান ও দামে সাশ্রয় হওয়ায় এখানকার তৈরি পোশাক রাজধানীর সদরঘাট, বঙ্গবাজার, চাঁদনী চক, গাউসিয়া ও নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলে সরবরাহ হচ্ছে। পাশাপাশি দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পণ্য ক্রয় করেন। ঢাকার থেকে নারায়ণগঞ্জের মালের কালেকশনটা বেশি ভালো মনে হচ্ছে, রেটও ঢাকার থেকে কিছুটা কম আছে। যেটি পড়তাছে এটাই কিনতেছি। বিভিন্ন সাইজ মাল পাওয়া যায়, মালের দামটা অতিরিক্ত বেশি, এবার অতিরিক্ত দেখে শুনে কিনতে হচ্ছে। এখানে মাল কিনে আমরা শান্তিবোধ করি, এর জন্য আমরা ঢাকা থেকে দূর দূরান্ত থেকে শনিয়াকড়া থেকে নারায়ণগঞ্জ মার্কেটে আসি। ঈদ উল ফিতরের চাহিদার সামনে রেখে উন্নত মানের এসি কটন, লিলেন, জর্জেট, ইউনিটিকা, জিমিচু, জিপ্পু ও টিস্যু কাপড় দিয়ে নতুন ডিজাইনের ভিন্ন ধাঁচের পোশাক তৈরি করছেন ব্যবসায়ীরা। এছাড়া ক্রেতাদের পছন্দ অনুযায়ী আকর্ষণীয় পোশাকও প্রতিটি দোকানে সংগ্রহে রয়েছে। পাইকারি মূল্যে 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত পোশাক বিক্রি হচ্ছে এই মার্কেটে। 64 জেলার মানুষই এখানে কালেকশন করতে আসে। আমরা সব সময় নিজের পণ্যগুলো তৈরি করি এবং আমরা নিজের পণ্যগুলোই বিক্রি করে থাকি। ওয়াশ মালটা একটু বেশি চলছে, নতুন কাপড় বেরিয়েছে জিমিচু, ওটাও চলছে। জর্জেট ভালো চলছে, এসি কটন তো সারা বছরই চলে, ওই হিসাব করে এবারও চলছে। সুতার দামও অনেক বেশি পড়াতে আমাদের মালের দাম অনেক বেশি হয়েছে, এই জন্য কাস্টমারদের সেল করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এবছর ভারত থেকে কোনো পণ্য আমদানি না হওয়ায় দেশের তৈরি পোশাকের চাহিদা আগের তুলনায় বেড়েছে বলে জানান মার্কেট মালিক সমিতির নেতা। বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল না, ভারতের এই রেডিমেড জামা কাপড় এখন আর আনে না, নিজস্ব প্রোডাক্টের মালগুলোর প্রতি সবাই একটু আকৃষ্ট বেশি হয়েছে। এবার মার্কেটে 5 শতাধিক দোকান ও সহস্রাধিক কারখানায় প্রায় 6000 শ্রমিক কর্মচারী কাজ করেন। আসছে ঈদে 200 কোটি টাকার পণ্য বিক্রির আশা তাদের। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ঘোড়াউতরা নদীতে নির্মাণ করা হচ্ছে জেলার সবচেয়ে বড় পাকা সেতু। এরই মধ্যে শেষ হচ্ছে 25% কাজ। এলাকাবাসী বলছে, সেতুর কাজ শেষ হলে জেলা শহর হয়ে হাওড়বাসী সারা দেশে সহজে যাতায়াত করতে পারবেন। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট।
হাওরের মাঝে চলছে নির্মাণযজ্ঞ, পাকা অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল মিঠামইন উপজেলার শান্তিপুর ও গোপদিঘি এলাকার মাঝে ঘোড়াউত্রা নদীতে নির্মাণ করা হচ্ছে 1.2 কিলোমিটার দীর্ঘ সেতু। জেলার সবচেয়ে বড় এই সেতু হাওড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এলাকাবাসী বলছেন, স্থানীয়দের নৌকায় নদী পার হয়ে জেলা সদরে যেতে হতো। সেতুটি নির্মাণ করা হলে হাওরের সড়ক যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে। নৌকা দিয়ে আমরা গরু বাছুর নিয়ে নদী সাঁতরায় যাইতাম। এখন দেখা গেল আপনার বৃষ্টি হলে আমরা এই গাড়ি টাড়ি দিয়ে একদম যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে যাবে। স্বপ্ন ছিল ব্রিজ হইবার, এই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছে। আগে এই নৌকাটা পার হয়ে গেছি, আইসি আবার মাঝে মাঝে ডুবামো এই হাতুরছি। এলজিডি বলছে 174টি পাইল নির্মাণ সহ সেতুর 30 ভাগ কাজ শেষ হয়েছে। পাইল ক্যাপের কাজ চলছে, কলামের কাজ চলছে, এছাড়া আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো চলমান রয়েছে। সেতুর যে মূল পিলার পিয়ারের কাজ কাস্টিং সমাপ্ত হয়ে গেছে এবং সেতুটি এখন বর্তমানে দৃশ্যমান, কাজ পুরোদমে এগিয়ে চলছে। এভাবে এগিয়ে যেতে থাকলে নির্দেশের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। এলজিডির তথ্যমতে সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 146 কোটি টাকা। চলতি বছরের 16 নভেম্বর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সুনামগঞ্জে জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় 2 কোটি টাকার পণ্য। তবে এই ঘটনায় কাউকেই আটক করা যায়নি। ভোররাতে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকার অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়। 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKS জাকারিয়া কাদির জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনী ও পোশাক। পরবর্তীতে জব্দ হওয়া পণ্য জেলা কাস্টম কার্যালয়ে হস্তান্তর করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি। নাম্বার 113867। রাঙামাটিতে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাউখালী উপজেলার বেতছড়ি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় একটি বাড়িতে লুকিয়ে রাখা 31টি কার্টুন সিগারেট উদ্ধার করে, যার বাজার মূল্য 32 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে একটি চক্র সিগারেট পাচার করে আসছে এমন খবরে অভিযান চালানো হয়। সীমান্তে অবৈধ চোরাচালান রোধে তৎপরতা চলবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোরের সময় আরও থাকছে, গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা নরসিংদীর বেসিক শিল্পনগরে বিগত সরকারের মদতপুষ্টরা প্লট পরাপ্তর বঞ্চিত প্রকৃত উদ্যোক্তারা গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ RFL থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও নিরাপত্তার সেনা ক্যাম্প পুনঃস্থাপন, ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালন করে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্তরের বাঙালি জনতা। এ সময় পাহাড়ে বসবাসকারী বাঙালিরা শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে 6 দফা দাবি জানায় বক্তারা। বলেন, পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিদিন কোনো না কোনো বাঙালির বসত বাড়িতে হামলা ও চাঁদাবাজি করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতিষ্ঠিত সরকার যদি অধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পঞ্চগড়ের বোদায় 4টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইট ভাটাগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ইট ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট SM ফুয়াদ। পরে এক্সোভেটর দিয়ে অবৈধ 4টি ইট ভাটা ভেঙে দেয়া সহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল আলিফ।
তনি, আপনাকে ধন্যবাদ। গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা পড়ে আছে নরসিংদী বিসিক শিল্পনগরী। নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। যদিও 90 কোটি টাকা ব্যয়ে করা হয়েছে সম্প্রসারণ, ব্যবসায়ীদের অভিযোগ বিগত সরকারের মদতপুষ্টরা পেয়েছেন প্লট বরাদ্দ। এতে প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হওয়ায় শিল্প কারখানা গড়ে উঠছে না। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। 1986 সালে নরসিংদীর শিবপুরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 2015 সালে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সম্প্রসারণ। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হলেও গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ থাকলেও প্রকৃত উদ্যোক্তারা প্লট না পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত সময়ে যারা সরকারের দায়িত্বে ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন, যেগুলা নীতিগতভাবে অনৈতিক বলে আমরা মনে করি। গ্যাস বিদ্যুৎ এইগুলির সমস্ত পরিবেশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগের সরকারের ভুল নীতির ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এখন কিন্তু এই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রি করতে তার বিনিয়োগ করতে হয় 10 কোটি টাকা, তার মিনিমাম 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার, 50,000 স্কোয়ার ফিট দরকার। এখানে দেখলাম এই শিল্পটা আসলে 30 একর জমি হওয়াতে 6,000 স্কোয়ার ফিটের প্লট করছে। সম্প্রসারিত অংশের 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কিভাবে দেওয়া হলো এমন প্রশ্নের জবাব 15 দিনেও মেলেনি বিসিক কর্মকর্তার কাছে। এটা তো কোনো টেন্ডার না যে পাবলিক থাকার কথা, যে কারা কারা পাইলো মানুষ জানবে। হ্যাঁ, তো এটা পাবলিক করার কথা। ফাইলগুলো না, আপনাদের ওয়েবসাইট দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। যারা এখনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেনি তাদের নোটিশ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কেন তারা বরাদ্দ পাওয়ার পরেও প্লটগুলো কাজে লাগাচ্ছে না, তো সেই চিঠিগুলো আমরা 3টা চিঠি দিব, তার পরবর্তীতে তাদেরকে একটা শোকজ দেওয়া হবে। শোকজ দেওয়া হলে তারা একটা উত্তর দিবে। উত্তর যদি সন্তোষজনক না হয় সেই ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পুরনো মিলিয়ে বিসিকের 263টি প্লটের যথাযথ ব্যবস্থাপনা হলে লাখো মানুষের কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, নরসিংদী। মুন্সিগঞ্জের মীরকাদি মাছের আড়তে ইলিশ বেচাকেনার ধুম চলছে। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 60 দিন দেশের 6 জেলার 5টি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। এর প্রভাব ছাড়াও রোজায় চড়া দরে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ধলেশ্বরী তীরের এই বৃহত্তর মৎস্য আড়তে কিন্তু ভোর থেকেই ইলিশের রূপালী ঝিলিক চলছে চারিদিকে, কিন্তু এখানে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে এখন কিন্তু আকারে অনেকটাই ছোট, এমনকি জাটকা ইলিশও বিক্রি হচ্ছে এখানে, এবং বড় ইলিশকে দাম হাঁকা হচ্ছে 2500 টাকা কেজি পর্যন্ত, আর ছোট আকারের ইলিশ কিন্তু একেবারে সর্বনিম্নে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানকার যে আড়তদাররা বলছেন যে দেশের 6টি যেই অভয় আশ্রম রয়েছে সেটি 1 মার্চ থেকে কিন্তু 60 দিনের জন্য মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, এবং সেই প্রভাব কিন্তু বাজারে পড়েছে। একই সঙ্গে যে এখানকার অন্যান্য যে মাছ আছে সেই মাছেও কিন্তু দাম বেড়েছে। রোজা এবং এই যে অভয়াশ্রমে মাছ ধরা, এই দুটির প্রভাবই কিন্তু বাজারে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা বলছেন যে ইলিশের পাশাপাশি কিন্তু অন্য মাছ যদি নদীর পাঙাশ, সেই নদীর পাঙাশের দাম কিন্তু 800 থেকে 900 টাকা কেজিতে ঠেকেছে, আর চাষের পাঙাশ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকায়, আর নদীর রুই বিক্রি হচ্ছে 350 থেকে 1000 টাকা, আর চাষের যে রুই সেটি বিক্রি হচ্ছে কিন্তু 200 থেকে 350 টাকায়। এবং এখানকার যে চাষের কাতল সেটি কিন্তু 250 থেকে 400 টাকা, আর নদীর কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকায়। তবে এই চাষের যে গলদা চিংড়ি সেটি কিন্তু 600 থেকে 700 টাকা কেজিতে, আর ছোট আকারে বাইলা বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। পোয়া মাছ 150 থেকে 500 টাকা, চেওয়া বিক্রি হচ্ছে 120 থেকে 700 টাকা পর্যন্ত। পাবদা বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকায়। দেশের অন্তত 15টি জেলার মাছ এখানে এসছে, এবং যে 45টি এখানকার আড়ত রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু এখন হাঁকটাকে বিক্রি হচ্ছে
মাছ এবং তারা বলছেন 2 থেকে 3 ঘন্টায় কিন্তু এখানে কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এই জেলায় যে নদী বেষ্টিত জেলা সেখানে কিন্তু প্রচুর মাছ উৎপাদন হচ্ছে। তার মধ্যে কিন্তু প্রায় 1000 মেট্রিক টন মাছই বছরে ইলিশ মাছ উৎপাদন হয়। তো সবকিছু মিলিয়ে যে এখানকার যে সরু সড়ক এবং নদীর যে নাব্য সংকট সে কারণে প্রভাব পড়ছে বাজারে। তারা বলছেন এই ব্যাপারে তদারকির ব্যাপারটি গুরুত্ব দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়ত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ফরিদপুরে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজ বীজের। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হয় সাদা ফুলের গালিচা, কাছে এলে চোখে পড়ে হাজার হাজার পেঁয়াজ ফুল। দেশে পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় পেঁয়াজের বীজ। চলতি মৌসুমে 1854 হেক্টর জমিতে 960 মেট্রিক টনের বেশি বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো হওয়ায় ফলন হয়েছে বাম্পার। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হওয়ায় ফলন উঠবে এপ্রিল মেতে। তবে চলতি মৌসুমে মৌমাছি না থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে। পরাগায়ন করে এই মৌমাছির চাহিদাটা পূরণ করি, তাতে দানাটা খুব ভালো হয়। হাত দিয়ে পরাগায়নটা করলে পুরো বীজটা পুষ্ট হবে। আল্লাহর আশীর্বাদে অনেক লাভবান হয়েছে। দানাটা পরাগায়ন করলে পরে এই মধুটা এই এক দানার থেকে আরেক দানায় যায়, বীজটা পুষ্টিকর হয়, বীজটা ভালো হয় এবং কাস্টমার দেখে পছন্দ হয়। ফরিদপুরে এখন নতুন একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এই ফুলের, পেঁয়াজের ফুলের এই জায়গাটা। তো এটাই দেখতে অনেক ভালো লাগতেছে। বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বিভিন্ন সময় কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে এবং আশা করছি যে এবছর আমাদের যে আবহাওয়া অনুকূল এখন পর্যন্ত আছে, আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পেঁয়াজ বীজের বাণিজ্য হবে অন্তত 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। রমজান ও গরমে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ, দামও চড়া। এ কারণে মানিকগঞ্জের লেবু বাগানগুলোতে পাইকারদের ব্যাপক আনাগোনা। তবে চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ফলন কম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে দাবি কৃষকদের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। এলাচ, কাগজি ও কলম্বো জাতের লেবুর বাগান রয়েছে মানিকগঞ্জে। রমজান ও গরমে লেবুর চাহিদা থাকায় অপরিপক্ক লেবুও গাছ থেকে নামাচ্ছেন অনেকে। কৃষকের বাগান থেকে শুরু করে লেবু কয়েকটি হাত ঘুরে যাচ্ছে ভোক্তাদের কাছে। এতে দাম বেশি হওয়ায় বিপাকে ক্রেতা। তবে কৃষকের পকেটেও তেমন একটা যাচ্ছে না অতিরিক্ত লাভের টাকা। লাভ বেশি হইতেছে না, দাম বেশি, লাভ হইতেছে না। মধ্যস্বত্বভোগী যারা আছে ফরিয়া ব্যাপারী, এরা মূলত মাঝখান থেকে আপনার লেবুর দামটা বৃদ্ধি করে এটা গ্রাহক পর্যায়ে নিয়ে যাইতেছে। ফলন এবার কম, গতবার যে ধরা ধরছিল এবারও সেই তুলনায় আমরা টাকা পয়সা পাই না। পরিশ্রম মনে করেন হাতে কাটা বিন্ধে, পায়ে কাটা বিন্ধে, আমার কষ্ট হয় বাই করতে, বাগানে মাজা খাড়া করা পারি না, আমু দাবাই করুন লাগে। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। তার মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। এ কারণে লেবুর দাম চড়া। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে চেষ্টা করা হচ্ছে জানায় কৃষি বিভাগ। আগামী 2-3 সপ্তাহের ভিতরে আরও বেশ কিছু লেবু বাজারে আসতে পারে। আমরা তাদেরকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা দিয়ে আসছি এবং এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ এইগুলো যারা তারা সহজলভ্য এবং সুলভে পেতে পারে এর লক্ষ্যে কৃষি বিভাগ তাদের সাথে থেকে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলায় 200 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মেক্সিকোর জন্য 1 মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে কানাডার বিষয়ে ছিলেন নীরব। এদিকে নতুন করে ট্রাম্পের শুল্ক আরোপ কানাডা ও চীন জুড়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির আওতাধীন মেক্সিকোর সব পণ্য 1 মাসের জন্য শুল্কমুক্ত থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান এই সিদ্ধান্ত 2 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক বাতিলের সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ক্লাউডিয়া। তিনি বলেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ফেন্টালিন পাচার রোধে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মাসের ফলাফল উপস্থাপন করেছি, বিশেষ করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টালিন পাচার হ্রাসের বিষয়ে। তবে মেক্সিকো শুল্ক অব্যাহতি পেলেও কানাডার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন কানাডার ক্ষেত্রেও একই ধরনের অব্যাহতি আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন করে শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে চীন ও কানাডায়। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক আরোপ কানাডার জাহাজ শিল্পের ওপর বিলম্বিত কিন্তু উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তবে এরই মধ্যে ক্ষয়ক্ষতি রুখতে প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ চীনের অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। শুধু তাই নয়, চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের কারণে ট্রাম্প চীনের ওপর নতুন করে আরও শুল্ক আরোপ করতে পারেন বলেও জানান বিশ্লেষকরা। কাকুলিয়া আখতার, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের শিক্ষা অনুদান বাতিলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের 8টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এই অনুদান বাতিলের কারণে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও সংকটপূর্ণ বিদ্যালয়গুলোতে শিক্ষকের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ উঠেছে। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগে প্রচুর পরিমাণে অনুদান বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ নিয়ে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 8টি অঙ্গরাজ্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। এতে বলা হয়েছে দুটি প্রধান শিক্ষা অনুদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, যা শিক্ষক প্রস্তুতি ও উন্নয়নমূলক প্রশিক্ষণের জন্য পরিচালিত হতো। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে কেবল ফেব্রুয়ারি মাসেই $60 কোটি বেশি অনুদান বাতিল করা হয়েছে। শিক্ষা বিভাগ জানিয়েছে এই অনুদানগুলো এমন প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর জন্য বরাদ্দ ছিল যারা বিতর্কিত মতাদর্শ প্রচার করছিল বলে মনে করা হয়। এতে অনেক সরকারি বিশ্ববিদ্যালয় ও অলাভজনক সংস্থার কর্মীদের ছাঁটাই বা কর্মঘণ্টা কমানোর ঝুঁকি তৈরি হয়েছে। আইনজীবীরা বলছেন শিক্ষক সংকট বাড়ানোর পাশাপাশি স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর স্থিতিশীলতা নষ্ট করবে এই সিদ্ধান্ত। মামলায় অভিযোগ করা হয়েছে কংগ্রেসের অনুমোদিত অনুদান বাতিল করে শিক্ষা বিভাগ প্রশাসনিক নীতিমালা লঙ্ঘন করেছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বিলুপ্ত হলে রাজ্য সরকারগুলোর হাতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। তিনি বলেছেন শিক্ষার্থী ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ক্ষুদ্র ব্যবসা প্রশাসন বা বাণিজ্য বিভাগের মাধ্যমে পরিচালিত হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আবারও বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার পর্যটন খাত। মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খুলেছিল দেশটি, কিন্তু আকস্মিক সিদ্ধান্তে এখন আবার নিষেধাজ্ঞা জারি করা হয়। কী কারণে এই পরিবর্তন তার কোনো ব্যাখ্যা দেয়নি পিয়ংইয়ং। বিশ্বের অন্যতম রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া। তথ্য প্রবাহে কঠোর নিয়ন্ত্রণ, বাইরের বিশ্বের সঙ্গে সীমিত সংযোগ, এসবের মধ্যেই সাম্প্রতিক পর্যটন খোলার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমধর্মী। ফেব্রুয়ারিতে কিছু পশ্চিমা পর্যটককে প্রবেশের সুযোগ দেয়া হলেও তা দীর্ঘস্থায়ী হলো না। মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলেও হঠাৎ আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। করোনা মহামারীর শুরু থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন ছিল উত্তর কোরিয়া। ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের পরও 2024 সালে প্রথমে রুশ পর্যটকদের অনুমতি দেয় পিয়ংইয়ং। এরপর পশ্চিমাদের জন্য সীমিত পরিসরে রাশন শহর উন্মুক্ত করে দেয়া হয়। তবে পর্যটকদের চলাফেরায় ছিল কড়া নিয়ন্ত্রণ, স্থানীয়দের সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল কম। পর্যটন সংস্থাগুলো বলছে আকস্মিক সিদ্ধান্তে এপ্রিল ও মে মাসে নির্ধারিত সফরগুলো স্থগিত করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়া পিয়ংইয়ং ম্যারাথনের ভবিষ্যৎও অনিশ্চিত। উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় গুঞ্জন চলছে নানা মহলে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হতে পারত দেশটির পর্যটন খাত, কিন্তু একের পর এক বিধিনিষেধে সেটি এখন প্রশ্নবিদ্ধ। রহস্যময় এই সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক কোনো সমীকরণ নাকি অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত বন্ধই থাকছে পশ্চিমাদের জন্য দেশটির দরজা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই ফের তীব্র রাজনৈতিক সংকটে পর্তুগাল। নিয়ম বহির্ভূতভাবে লেনদেন করে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো, এমন অভিযোগ এনে অনাস্থা জানিয়েছে দুটি রাজনৈতিক দল, সেগা ও পিসিপি। এতে আগাম জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। তবে অভিযোগ অস্বীকার করে আস্থা ভোটের প্রস্তাব প্রধানমন্ত্রীর। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে।
আস্থা অনাস্থার দোলাচালে নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই উত্তপ্ত পর্তুগালের রাজনীতি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম বহির্ভূত লেনদেনে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো পরিবারের মালিকানাধীন একটি কনসালটেন্সি ফার্ম। এমন অভিযোগে প্রথম অনাস্থা প্রস্তাব আনে রাজনৈতিক দল সেগা। সেটি বাতিল হবার 15 দিনের মধ্যে আবারও অনাস্থা জানায় আরেকটি দল পিসিপি। পার্লামেন্টে সেটিও বাতিল হয়ে যায়। তবে সরকারের ডাকা আস্থা প্রস্তাবে ফের আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। ব্যাংক হিসাব তুলে ধরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। দেশের রাজনৈতিক অস্থিরতার এমন পরিস্থিতিতে বুধবার আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে মন্ত্রী পরিষদে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবটি আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তির অপেক্ষায়। আগাম নির্বাচন কোনোভাবেই কাম্য নয় জানিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দলগুলোর প্রতি আহ্বান জানান পর্তুগিজ প্রধানমন্ত্রী। এই সরকার এবং এই প্রধানমন্ত্রী সংস্কার, স্থিতিশীলতা ও শুদ্ধ রাজনীতির স্কুল থেকে এসেছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সর্বশেষ চেষ্টাও করব এবং সেটি আস্থা ভোটে। যেসব অভিযোগ নিয়ে আমরা বিতর্ক করছি তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যাখ্যা না দিয়ে সংসদীয় তদন্ত কমিটি থেকে নিজেকে বাঁচাতে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মত সোশ্যালিস্ট পার্টির। আইন প্রণেতারা প্রধানমন্ত্রীর আনা আস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করলে পিএইচডি সরকারের পতন ও সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। 12 মার্চের মধ্যে আস্থা ভোট সামনে রেখে ওই সময়ে এস্তোনিয়া সফর বাতিল করেছেন পর্তুগালের রাষ্ট্রপতি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মার্কিন সিক্রেট সার্ভিসের সম্মানসূচক পুলিশ সদস্য হিসেবে স্থান পেল 13 বছর বয়সী এক শিশু। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেওয়া হয়। 2018 সাল থেকে ব্রেন ক্যান্সারে ভোগা সত্ত্বেও পুলিশ হওয়ার স্বপ্ন দেখত শিশু ডেভারজায় ড্যানিয়েল। নতুন করে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে বিবৃতি দেওয়ার সময় আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মানুষকে। বেশ কয়েকজনকে দেয়া হয় বিশেষ সম্মাননাও। এদিন মার্কিন সিক্রেট সার্ভিসের সম্মানসূচক পুলিশ সদস্য হিসেবে স্থান দেয়া হয় 13 বছর বয়সী এক শিশুকে। জানা যায় 2018 সাল থেকে ব্রেন ক্যান্সারে ভোগা সত্ত্বেও পুলিশ হওয়ার স্বপ্ন দেখত শিশু ডেভারজায় ড্যানিয়েল। এ সময় পুলিশের পোশাক পরিয়ে আইডি ও ব্যাজ সহ কোলে তুলে নেয় শিশুটির বাবা। এরপর মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালককে জড়িয়ে ধরে 13 বছর বয়সী ড্যানিয়েল। এর আগে শিশুটিকে পুলিশের কর্মকর্তা বানানোর জন্য সিক্রেট সার্ভিসের পরিচালককে নির্দেশ দেন ট্রাম্প। আমি আমাদের সিক্রেট সার্ভিসের নতুন পরিচালক শান কারানকে বলছি যেন তোমাকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। এছাড়াও ট্রাম্প এদিন লেকেন রাইলি ও জোসেলিন নুঙ্গারায়ের পরিবারকে সম্মাননা প্রদান করেন। লেকেন রাইলি জর্জিয়ার নার্সিংয়ের ছাত্রী ছিলেন। তাকে একজন ভেনেজুয়েলান অভিবাসী হত্যা করেছিল। পাশাপাশি গালভেস্টনে একটি জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যের নামকরণ করেন জোসেলিন নুঙ্গারায়ের নামে। তাকেও হিউস্টনে দুজন ভেনেজুয়েলান অভিবাসী হত্যা করে। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার অবকাঠামো সম্প্রসারণে এ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। এর পাশাপাশি আঞ্চলিক চাহিদা মেটাতে সেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সফটওয়্যার থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির বিকাশে বিশ্বব্যাপী ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ আফ্রিকায় এর আগেও বড় বিনিয়োগ করেছে মাইক্রোসফট। এবার আরও বড় অবকাঠামো তৈরির পরিকল্পনায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে জোহানেসবার্গ ও কেপ টাউনে দেশটির প্রথম এন্টারপ্রাইজ গ্রেড ডাটা সেন্টার গড়ে তুলতে মাইক্রোসফট $100 কোটি বেশি ব্যয় করেছে। দক্ষিণ আফ্রিকা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটেশনাল চাহিদা মেটাতে বাড়ছে ডাটা সেন্টারের সংখ্যা। নতুন বিনিয়োগের অংশ হিসাবে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতেও কাজ করবে মাইক্রোসফট। উচ্চ চাহিদা সম্পন্ন প্রযুক্তি খাতে দক্ষ কর্মী তৈরিতে 50,000 মানুষকে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। ক্লাউড সেবার অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে অংশগ্রহণকারীরা।
বিশ্বজুড়ে ডাটা সেন্টার গড়ে তুলতে 2025 সালে $8,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। দক্ষিণ আফ্রিকার নতুন প্রকল্প সেই বৃহৎ পরিকল্পনারই অংশ, যা প্রযুক্তি খাতের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুক্রবার রাতে আঘাত হানতে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে সাইক্লোনের গতিবেগ ঘন্টায় 155 কিলোমিটার রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আলফ্রেডের আঘাত হানার আগেই ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবের রিপোর্টে বিস্তারিত। সাইক্লোন আলফ্রেড আঘাত হানার আগেই ঝড়ো হাওয়ায় উত্তাল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল বর্ষণ। কয়েকদিন আগে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন আলফ্রেড স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয় দেশটির আবহাওয়া বিভাগ। কিন্তু হঠাৎই স্থানীয় সময় বৃহস্পতিবার দিক বদল করে কিছুটা দূরে সরে যায় সাইক্লোনটি। আলফ্রেডের গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ড কোস্টের জনজীবন। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 155 কিলোমিটার। এরই মধ্যে বাতিল করা হয়েছে ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলবর্তী হাজারো মানুষ। বালুর বস্তা দিয়ে 6 থেকে 16 ফুট জলোচ্ছ্বাস মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ঝুঁকিতে থাকা প্রায় 11টি এলাকার বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিসবেনের সব শিক্ষা প্রতিষ্ঠান। আলফ্রেড মোকাবেলায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বৃহত্তর ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হলেও তারা এখনও নিরাপদ আছেন বলে জানা গেছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট জিতেছেন 14 প্রবাসী বাংলাদেশির একটি দল। মূল্য বেশি হওয়ায় এই দলটি প্রতি মাসে দলবদ্ধ হয়ে এই টিকিট কিনে আসছেন 3 বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ 20 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 66 কোটি 28 লাখ টাকা। তারা প্রত্যেকেই দুবাইয়ে জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য হঠাৎ ভাগ্যবদলের এক অনন্য মাধ্যম। কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো ভারতীয় বা অন্য কোনো দেশের নাগরিক। প্রতি মাসের 3 তারিখে লটারি জিতে হয়ে যান শ্রমিক থেকে কোটিপতি। এই লটারি কত যে বাংলাদেশির ভাগ্য বদলে দিয়েছেন তার কোনো সঠিক হিসাব নেই। কোনো সময় একজন, কোনো সময় একাধিক বাংলাদেশি এই লটারি জিতেছেন। এভাবে অসংখ্যবার এই লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিটেন্স হয়ে, অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিটেন্স যোদ্ধার। এবার মার্চের 3 তারিখে আবুধাবির বিগ টিকেটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলম সহ কোটিপতি হয়েছেন আরও 13 শ্রমিক। বিজয়ী টিকেটে অর্থের পরিমাণ 20 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 66 কোটি 28 লাখ টাকা। 3 বছর ধরে প্রতি মাসেই দলবদ্ধ হয়ে এই টিকিট কিনছিলেন তারা। প্রথম দিকে বিশ্বাস হয় নাই, তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো। তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম, তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু করার জন্য, অবশ্যই কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য। টিকিট আমরা পাই অনেক এক্সাইটেড হয়েছি, অনেক আনন্দিত। প্রাপ্ত অর্থ 14 জনের মধ্যে সমানভাবে বন্টন করলে 4 কোটি 73 লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে। কোটিপতি হওয়া শ্রমিকরা জানান, সঠিক পরিকল্পনা গ্রহণ করে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তারা ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেস শুরু করে। এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়, এটাই আমরা আশা করব। ড্রয়ের 1 মাসের মধ্যে লটারি বিজয়ীর হাতে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ। শিবলি আল সাদিক, সময় সংবাদ।
পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নানা ধর্মবর্ণের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে প্রথমবারের মতো জার্মানির বার্লিনে সিটি কর্পোরেশনের ভবনে শোভা পাচ্ছে রামাদান কারিম শিরোনামে শুভেচ্ছা বার্তা। এই উপলক্ষে আয়োজন করা হয় সম্প্রীতির ইফতার মাহফিল। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে বসবাসরত অভিবাসী মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এবং পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো রামাদান করিম লেখা নিয়ন সাইন শোভা পাচ্ছে রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের সরকারি ভবন রাথহাউস টিয়ারগার্টেনে এই লেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মুসলমান সহ মধ্য বার্লিনে বসবাসরত সকল ধর্মের মানুষের সম্মানে আয়োজন করা হয় ইফতার মাহফিলেরও। সংযমের মাসে সম্প্রীতির এমন আয়োজনে সবাইকে পেয়ে খুশি রাথহাউস টিয়ারগার্টেনের মেয়র স্টেফানি রেমলিঙ্গার। দেখুন, টিয়ারগার্টেনের মেয়র হিসেবে আমি আজ দারুণ খুশি যে আমার অফিসে নিয়ন সাইনে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। আজকের দিনে শুধু মুসলমানরাই নন, এখানে খ্রিস্টান ও ইহুদি সহ অন্যান্য ধর্মের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সম্প্রীতির পৃথিবী গড়াই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন নিয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমরা চাই ভবিষ্যতে প্রশাসন মুসলমানদের সম্মানার্থে এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনা করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ ধর্মীয় ও প্রশাসনিক কর্মকর্তারা। ছিলেন স্থানীয় জার্মান সহ প্রবাসী বাংলাদেশিরাও। মানুষের জীবনে সংঘাত, দুর্যোগ, দুর্বিপাক কিংবা যতই সমস্যা থাকুক না কেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং মূল্যবোধ যেন কোনোভাবেই হারিয়ে না যায়, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন মুশফিকুর রহিম। তাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেন। তবে বিসিবির পক্ষ থেকে দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আলোচনা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়েও। 2027 বিশ্বকাপে খেলতে চান না এই ক্রিকেটার। এবছরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন রিয়াদ। ইচ্ছা ছিল মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কিনা, বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই, এতদিন অপেক্ষা করাটা যুক্তিসঙ্গত মনে করেনি। এবং আমরা যে 2027 সালকে যে পরিকল্পনা করেছি সেটা তো আমরা খুব দ্রুত কার্যকর করতে চাই। সে কারণে নতুন যারা আসবে তারা যেন শুরু থেকেই, যতটা সম্ভব শুরু থেকেই পরিকল্পনার কাজগুলো করতে পারে। সামাজিক মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছিলেন তামিম ইকবালও। তবে বিপিএল এর ফাইনাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয় বিসিবি। মুশফিককে নিয়ে কি পরিকল্পনা বোর্ডের? টেস্ট ক্রিকেটের কথা যদি বলি, মুশফিক এখন আমাদের খুব কি একজন খেলোয়াড়, টেস্ট ক্রিকেটে একজন সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনো সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করা। যে কোনো খেলোয়াড়কে কেউ যদি রিটায়ারমেন্টে যায় তাকে সেভাবেই সম্মান দেয়া, রিকগনাইজ করা। মুশফিক সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনো নিশ্চুপ আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই, খেলছেন শুধু ওয়ানডেতে। এই ফরম্যাটেও খুব বেশি দিন দেখা যাবে না তাকে। বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে, শিগগিরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। 2027-এর মধ্যে যে ওরা থাকতে পারছেন এটা নিজেরা উপলব্ধি করে এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে। কিন্তু যে 2027-এর যে পরিকল্পনা, সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে, এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে, সেটার পরিচয় তারা দিয়েছে। কিন্তু সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না, বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াদকেও আমরা মাঠে দেখব না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মুশফিক রিয়াদদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মত তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে, কেউ ফেভারিট মানছেন ভারতকে। তবে দু দলের ক্রিকেটাররাই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে। যদিও এক মাঠেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। কে কার চেয়ে এগিয়ে, কোন খেলোয়াড় হবেন তুরুপের তাস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ ভারতকে এগিয়ে রাখছেন, আবার অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে। তবে এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স আর শক্তিমত্তায় কোন দল কতটা এগিয়ে।
গ্রুপ পর্বে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হারলেও ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এবারের আসরে উইল্লোবাজি করছেন রাচিন রবীন্দ্র। 3 ম্যাচের 2টিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। রাচিনের চেয়ে মাত্র 1 রান বেশি নিয়ে সবার ওপরে ইংলিশ ব্যাটার বেন ডাকেট। তবে ফাইনাল ম্যাচে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রাচিনের সামনে। মেগা ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন 25 বছর বয়সী এই অলরাউন্ডার। রাচিন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম লেইথাম এবং কেইন উইলিয়ামসনও। 4 ম্যাচে 1টি করে সেঞ্চুরি ও 50 পেয়েছেন এই 2 ব্যাটার। এদিকে রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি। 4 ম্যাচে 217 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন 4র্থ স্থানে। ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট। এছাড়া 195 রান করেছেন শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা। আসরে মোট সেঞ্চুরি দেখা মিলেছে 13টি। ব্যক্তিগত পারফরমেন্সে বোলিংয়েও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। 42 রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি সহ 5 উইকেট। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। তাই ডানহাতি এই পেসারকে নিয়ে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতকে। এছাড়া 7 উইকেট নিয়ে তালিকার 3-এ মিচেল স্যান্টনার। এদিকে টুর্নামেন্টে ফাইফার রয়েছে ভারতের 2 বোলার মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তীর। 8 উইকেট নিয়ে তালিকার 2-এ সামি আর 7 উইকেট নিয়ে 3-এ আছেন বরুণ। পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ভারত। কারণ নিউজিল্যান্ড লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। হোস্ট নেশন পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চ হয়ে উঠেছে দুবাই। আইসিসি সদর দফতরও আরব আমিরাতের এই শহরেই। অনেকেরই কৌতূহল কি আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হেডকোয়ার্টারে। সংক্ষিপ্ত সফরে সেটাই দেখানোর চেষ্টা থাকবে সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। পাকিস্তান হোস্ট নেশন হলেও কেবল ভারতের কথা মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা এবং ভারত ছাড়া অন্য দলগুলোর বাড়তি ট্রাভেলিং ঝক্কি ইস্যুতে ব্যাপক সমালোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর মন্তব্য জানার চেষ্টায় সময় সংবাদ। তবে এই ভারতীয় হাই প্রোফাইল ব্যক্তির শিডিউল পাওয়া দুঃসাধ্য। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও স্পোর্টস সিটির ELS ক্লাবের ডিনার পার্টিতে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় ধর্ণা দেওয়া হয় আইসিসিতে। সেখানেও তাকে পাওয়া যায়নি। তবে আইসিসির হেডকোয়ার্টার ঘুরে দেখার দারুণ একটা সুযোগ পাওয়া যায়। অনেকেরই কৌতূহল থাকতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টের সর্বোচ্চ সংস্থার সদর দপ্তরের ভেতরটা এখন আসলে কেমন। 3তলা ভবনের নিচতলায় ঢুকতেই চোখ পড়বে আইসিসি ইভেন্টের ট্রফি শোকেসে। সিনিয়রদের ওয়ানডে টি20 বিশ্বকাপ ট্রফি তো আছেই, আলাদা রোমাঞ্চ কাজ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি দেখে। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ শিরোপা যে সেটাই। আরও একটা শোকেসে সব দলের টেস্ট ক্যাপ সাজানো, যেখানে শোভা পাচ্ছে টাইগারদের ব্যাগি গ্রিন ক্যাপও। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অবস্থান করছি, একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পথ চলায় জগমোহন ডালমিয়ার বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জয় শাহের কাছ থেকেও আসলে একই ধরনের প্রত্যাশা। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই পাকিস্তানে, এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, যেখানে সেই মিটিং রুম এটা। গোল টেবিলের সঙ্গে 20টা চেয়ার, বেশ কিছু ফাইলও পড়ে থাকতে দেখা যায়। কনফিডেন্সিয়াল ফাইলগুলোতে হয়তো লিপিবদ্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাও ভক্তদের জন্য সুখবর, 17 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরতে প্রস্তুত নেইমার। 23 সদস্যের দলে আছেন নতুন 3 মুখ। 52 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অস্কার। তরুণ সেন্সেশন এস্তেভাও 23 জনের দলে থাকলেও সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এনরিকের।
2023-এর 18 অক্টোবর ব্রাজিলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। সে ম্যাচেই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। এর মাঝে কত কিছুই হয়ে গেল। নেইমারও সৌদি ছেড়ে ফিরলেন সান্তোসে। শৈশবের ক্লাবের হয়ে পারফর্ম করেছেন প্রায় প্রতি ম্যাচেই। গেল শনিবার কোচ দরিভাল জুনিয়রের দেয়া 52 জনের প্রাথমিক দলেও ছিলেন নেইমার। প্রত্যাশিতভাবেই টিকে গেছেন 23 জনের চূড়ান্ত দলেও। সব ঠিক থাকলে ব্রাজিলের বিখ্যাত জার্সিতে ঠিক 17 মাস পর দেখা যাবে 33 বছর বয়সী ফরওয়ার্ডকে। নেইমারের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন সাও পাওলোতে খেলা অস্কার। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার পারেননি কামব্যাক করতে। অবশ্য খানিকটা চমক দিয়ে দল দিয়েছেন দরিভাল জুনিয়র। স্কোয়াডে আছে 3 নতুন মুখ। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফুটবলার এনরিকের। 23 জনের স্কোয়াডে সবচেয়ে বেশি 4 ফুটবলার আছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর। ইপিএলে খেলা 10 খেলোয়াড় জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ 2 ম্যাচের স্কোয়াডে। পোস্ট সামলানোর দায়িত্বে আছেন লিভারপুলের অ্যালিসন, ম্যান সিটির এডারসন ও আল নাসেরে খেলা বেন্তো। সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণ ভাগকে। সুযোগ পাওয়া 8 ফুটবলারের 3 জন এখন পর্যন্ত গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি। দানিলো, আরানা, ভ্যান্ডারসেন, গ্যাব্রিয়েল মার্কিনিওসের সঙ্গে 3 নতুন মুখ ওয়েসলি ফ্র্যাঙ্কা, লিও ওর্তিজ ও মুরিলো। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে মাঝমাঠ, যেখানে নেইমারের সঙ্গী আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, ম্যাথিউস কুইনা এবং জোয়েলিংটন। আক্রমণ ভাগে প্রত্যাশিতভাবেই আছেন ভিনি, রদ্রি, রাফিনিয়া। এছাড়াও পেদ্রো, সাভিনিও এবং তরুণ সেন্সেশন এস্তেভাও জায়গা পেয়েছেন 2 ম্যাচের স্কোয়াডে। সব ঠিক থাকলে 21 মার্চ কলম্বিয়া ও 26 মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে সেলেসাওরা। 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সৌদি আরবে গিয়েই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লম্বা সময়ের সফর শেষে তায়েফে সকালে স্ট্রেচিং করে জামাল ভুঁইয়ারা। এরপর বাংলাদেশ সময় রাত 9টায় অনুশীলন শুরু করে কাবরেরোর দল। তায়েফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে প্রায় 1.5 ঘন্টা নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তায়েফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের সঙ্গে মিল থাকায় এই ক্যাম্পে ফুটবলারদের কাজ করার সুযোগ দেখছেন কোচিং স্টাফরা। আমরা প্র্যাকটিস করেছি, সো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এর আগেও আমরা সৌদি আরবে প্র্যাকটিস করেছি এই ওয়েদারে। সো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো। সেশনটা মূলত শর্টই হয়েছে, পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল, কাজ ছিল, পজিশনাল গেম, এটাই ছিল আজকের মূল সেশন। বাট ছেলেরা বেশ ফুরফুরি লাগলো আমার কাছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণতন্ত্রের প্রত্যাবর্তনে দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ। এপ্রিল থেকে কার্যকর। ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রত্যাবাসন কমিশনের। বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, 2,000, কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। আমরা 3 থেকে 4 কার্য দিবসের বেশি সময় একদমই নেই। জন্মসনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই ভোগান্তি, হয়রানি, সব জেনেও নির্বিকার প্রশাসন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।